প্রত্যয় হচ্ছে আপনাদের কথা বলার প্রয়োজন হলে আনমিউট করবেন, বাকি সময় মিউট অবস্থায় থাকবেন। তো আজ প্রত্যয় পাঁচটি প্রত্যয়ের মধ্যে প্রত্যয় আপনাদেরকে পড়ানো সবগুলো দ প্রত্যয় বাদে সবগুলোই ভালো করে পড়ানো হয়েছে। ওটার শুধুমাত্র ধারণা দেওয়া হয়েছে, ওটা পুরো মুখস্থ হয়। এখন তুমুল প্রত্যয়টা ব্যবহার করা হয় যখন একটা কোনো অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এবং কোনো একটা কাজ করার উদ্দেশ্যে, অর্থাৎ জন্য বা নিমিত্ত অর্থে বোঝাতে তুমুল প্রত্যয় প্রয়োগ করা হয়। যেমন হচ্ছে আমি বিদ্যালয়ে পড়তে যাই, হ্যাঁ, পড়ার জন্য বিদ্যালয়ে যাই। এই যে পড়তে পড়তে এই কথাটা বলতে তখন আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করব। বিদ্যালয়ে যাই, এখন পড়তে যদি আমি না দিই তারপরও আমি বলতে পারি যে আমি বিদ্যালয়ে যাই। হ্যাঁ, তখন যদি বলি যে কিসের জন্য যাই, পড়তে। এই যে পড়তে যাই, ঠিক আছে, এই পড়তেটা বলার জন্য বা পড়ার জন্য বলতে গেলে তখন তুমুল প্রত্যয় লাগবে। তা হচ্ছে তুমুল প্রত্যয়ের রূপটা এরকম ভাবে হয়, যেমন হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম পট ধাতু। পট ধাতুর সাথে যদি তুমুল প্রত্যয় যুক্ত করি তখন এটার রূপটা হয়ে যায় পঠিতুম, এরকম হয়ে যায়। আবার যদি লিখ ধাতু দেই তখন হয়ে যায় এই জায়গায় লেখিতুম হয়ে যায়। রস্বইকার দিয়ে যেগুলো শুরু এগুলো একটু আলাদা, আর বাকি যেগুলো অকার দিয়ে শুরু, অ দিয়ে শুরু, যেমন পট, খাত, আ দিয়ে শুরু, এগুলোর ক্ষেত্রে যেটা আছে সেটা এবং পরটার সাথে রস্বইকার যুক্ত করলেই হয়ে যায়। তারপর সে হস যদি দেই, হস যোগ তুমুল। আচ্ছা, এখানে একটা ইকার আসলো। হ্যাঁ, ওটা ইকারটা এসে যায়, ওটা বিভিন্ন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। মানে এটা কি শব্দের উপরে ইয়ে করবে না ধাতুর উপরে নির্ভর করবে? এটা প্রত্যয়ের বিভিন্ন সূত্র অনুসারে প্রত্যয়ের প্রত্যয়ান্ত শব্দ হয়। হ্যাঁ। ও, সূত্র অনুযায়ী না? আচ্ছা। হুম। আমরা তো ওগুলো গভীরে আমরা পড়িনি, পড়বো না। আমরা শুধু ধারণা নিচ্ছি এগুলো এইটাই। তারপর আছে হাত, এরকম ভাবে হয়। এখন যদি আমি একটা উদাহরণ দিই, যে বয়ম পঠিতুম
বিদ্যালয়ং গচ্ছামি। গচ্ছামি কেন হবে? আবহ নাকি গচ্ছামহ না বহ? গচ্ছামহ, কারণ এখানে কর্তা বহুবচন তো। ইয়েস, এখন এই গচ্ছামহ। যে প্রতিদিন, ঠিক আছে, এই যে প্রতিদিনটা চলে আসলো, পড়ার জন্য যাই বিদ্যালয়ে, হ্যাঁ, এই জন্য এখানে তুমুল প্রত্যয় হলো। তো এটা হলো তুমুল প্রত্যয়। বা ওই যে ইয়ার মধ্যে আরো দেখবো, গল্প বা কথোপকথন যেগুলো আছে ওগুলোর মধ্যে আরো দেখতে পাবো। তুমুল প্রত্যয় বোঝা গেছে? গেছে। বোঝা গেছে। আচ্ছা, এরপর দোয়াস প্রত্যয়। দোয়াস প্রত্যয়টাও অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা কাজ করার পর আর একটা কাজ করলে যেই কাজটা প্রথমে করা হয় সেটার ক্ষেত্রে দোয়াস প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন হচ্ছে, আমি আমি বাড়ি গিয়ে ভাত খাবো, বা আমি বাড়ি গিয়ে বই পড়বো। হ্যাঁ, আমি বাড়ি গিয়ে বই পড়বো। আগে বাড়ি যাব, তারপর বই পড়বো। হ্যাঁ, তো এই যে আগে যে কাজ করা হচ্ছে, আগে কোন কাজটা করা হচ্ছে? যাওয়ার কাজটা হচ্ছে, ঠিক আছে। তো ওই যাওয়ার ক্ষেত্রে তখন এখানে ক্লজ প্রত্যয় ব্যবহৃত হবে। তো এখন আমি যদি, এখন রূপটা হচ্ছে এরকম, আপনারা বুঝে নেবেন। ওই ক্ষেত্রে এরকম ভাবে যদি দিই আমি পর্যক তোয়াজ, এই তোয়াজটা হয় কি, আচ্ছা আগে আমি এই এটা, এই যেটা সাধারণ নিয়ম সেটা, এই কয়ত আকার এই তোয়াজ থেকে এটা পরিবর্তিত হয়ে কি হয়ে যায়, ব্যবহারের সময় এটা থেকে হয় এইটা থেকে যায়। হ্যাঁ, যেমন এখন যদি আমরা দিই পট যোগ তোয়াজ সমান, এটা আগের মতো করে ওই একটা রস্বইকার চলে আসবে। হ্যাঁ, পঠিত তোয়া, ঠিক আছে। এখন যদি লিখ যোগ তোয়া সমান, এবার কিন্তু লিখিত তো হবে না, এবার হবে লিখিত তোয়া। আর এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে। যেমন যেমন হচ্ছে পজ ধাতুর ক্ষেত্রে এই কিছু কিছু একটু ব্যতিক্রম আছে। পজ ধাতুর ক্ষেত্রে পজ যোগ তোয়া সমান, এটা হবে পক্তোয়া। হ্যাঁ, এটা এরকম রূপ হয়ে গেল। আর বাকিগুলো মোটামুটি একরকম। আবার আছে হজ যোগ তোয়া সমান, আচ্ছা তোয়াজ দিলাম না, এটা তোয়া দিয়ে আছে, সমস্যা নেই। তোয়াজ আর তোয়া একই, সমান আছে হসিত তোয়া। হাত হাদিত এইরকম। হ্যাঁ, এখন উদাহরণ আছে, সে বাড়ি গিয়ে বই পড়বে। সহ বা সা, স্ত্রীলিঙ্গে যদি সা, গৃহম, গৃহম। আচ্ছা, গম ধাতুটা গত হয়ে যায়, এটা লিখিনি।
গত্বা, গত্বা পুস্তকম, পুস্তকম পঠতি বা পঠিষ্যতি, যেহেতু আমরা পূর্বে ভবিষ্যৎকাল বোঝাচ্ছি, পঠিষ্যতি এটা বুঝা গেছে। এই যে এখানে যে আগে যাবে বাড়ি তারপর পড়বে, যাওয়ার ক্ষেত্রে গত হয়েছে। এখন আচ্ছা বলুন আচ্ছা, এই তোয়াশটা ব্যবহার হবে কি ক্ষেত্রে? আমরা বুঝবো কিভাবে ব্যবহার হবে? ব্যবহার ক্ষেত্রে যেমন কিভাবে আগেরটা ব্যবহার হচ্ছে হচ্ছে। যে, হ্যাঁ, যেমন আগেরটা তুমুন প্রত্যয় হচ্ছে কিসের জন্য যাই, কার নিমিত্তে যাই। হ্যাঁ, হ্যাঁ ওইটাতে বোঝা গেল যে এই পড়ার জন্য যাচ্ছি বা খেলার জন্য যাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা সেন্টেন্সটাতে কিভাবে বুঝবো যে এটা তো আসে আইছে? এটা সেন্টেন্সটা হচ্ছে দেখুন এখানে, সে বাড়ি গিয়ে বই পড়বে। এখন আগে যাবে, যাওয়ার কাজটা। এখন যদি আমি আমি বলি সে বই পড়বে, এটা তো ঠিক আছে, কিন্তু এখন যদি বই পড়ার হিসাবটা বাদ দিই, এটা যদি বাদ দিয়ে কি হচ্ছে এখানে, সে বাড়ি গিয়ে, সে বাড়ি গিয়ে, এটা তো হলো না বাক্য, অসমাপিক ক্রিয়া, এটাও একটা অসমাপিক ক্রিয়া। এখন কথা হচ্ছে দুইটা কাজ যদি করে, একটা কাজের পর তো আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, একটা কাজ করার পর আরেকটা কাজ করতে হবে, তো যেই কাজটা আগে করবে সেইটার ক্ষেত্রে তো আজ প্রত্যয় ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? এখন সে বাড়ি তার যাবে মানে আগে। ঘটনা হবে কাজ থাকবে দুইটা, কাজ থাকবে দুইটা, তার হ্যাঁ, মধ্যে যেটা প্রথমে হবে সেটাতে হবে হ্যাঁ, ইয়ে। যেটা আগে করবে, যেটা আগে করার পর পরেরটা করবে, মানে যেটা আগে করবে সেটার ক্ষেত্রে তো আজ করতে হবে। হুম। এইটা এখন হচ্ছে তোয়াজ প্রত্যয় আর লিয়াব প্রত্যয় দুটা একই ব্যবহার, শুধু এই রূপটা ভিন্ন। লিয়াব প্রত্যয়, হ্যাঁ, তোয়াজ প্রত্যয় এবং লিয়াব প্রত্যয়, তোয়াজ প্রত্যয় যে উদ্দেশ্যে ব্যবহার হয়, লিয়াব প্রত্যয় একই উদ্দেশ্যে ব্যবহার হয়। এখন এখানে শুধু লিয়াব প্রত্যয়ের ব্যবহার মানে রূপটা একটু আলাদা। সেটা হচ্ছে লিয়াব প্রত্যয় আমরা ব্যবহার করব কখন, যখন ধাতুর পূর্বে, ধাতুর পূর্বে উপসর্গ থাকবে। ধাতুর পূর্বে একটা উপসর্গ যদি থাকে তাহলে আমরা লিয়াব প্রত্যয় ব্যবহার করব। হ্যাঁ, দশ প্রত্যয় যে উদ্দেশ্যে ব্যবহার হয়, লিয়াব প্রত্যয় সেই উদ্দেশ্যে ব্যবহার করে। যেমন এখানে এখন আমরা এই বাক্যটাই বলি। আচ্ছা, রূপগুলো দেখি। এখন অধিকাংশ ক্ষেত্রে ইয়া হয়, একটা ইজা ফলা যুক্ত হয়। যেমন হচ্ছে একটা উপসর্গ কিন্তু থাকা লাগবে। যদি দেই এমনি, যোগ গম ধাতুটা দেই, গম ধাতু দিলাম। হ্যাঁ, এরপর টেপ প্রত্যয় দেই। এখন উপসর্গ ছাড়া কিন্তু টেপ প্রত্যয় হবে না, তখন তো প্রত্যয় ব্যবহার করতে হবে। তখন কি হচ্ছে, আগমিয়া, আগমিয়া, অথবা এখানে দুইটা রূপ হয়, একটা আগত হয়, দুইটাই লেখা যায়। আগত, এটা গেল একটা। আগতটা একটু কঠিন, কেন আচ্ছা, হয়? ওই ইয়ে আমি যেটা বলছিলাম, এই ল্যাব প্রত্যয়ের ক্ষেত্রে যে যে প্লাস গম প্লাস ল্যাব, এটা কি সূত্র? এটা সূত্র না, আটা হচ্ছে একটা উপসর্গ। এটা উপসর্গ, সংস্কৃত তার উপসর্গ মানে এখানে বৃষ্টি, হাসু বিনি প্রপরা পরিণী অপসম, প্লিজ উপসর্গ। এগুলো যদি একটু লিখে দিতেন আর কি। আচ্ছা স্যার, যদি প্রোনাম যদি থাকে এখানে প্রত উপসর্গ, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি এটা লিয়াব এখন কিভাবে লিখবো করতে আমি, পারি স্যার? এটা এখন লিখতেছি।
ও আচ্ছা স্যার। প্রোনাম, ঠিক আছে, যোগ স্যার লিয়ব। হুম এখন এই যে আসলো, মানে এখন লিখে হচ্ছে প্রোনামিয়া। এখন এইটা কিন্তু পরিবর্তন হবে তত্ত্ববিধান সত্যবিধানের জন্য। প্রোনামিয়া হলো, হ্যাঁ। এখন যদি এই উপসর্গটা না থাকতো, এই উপসর্গটা না থাকতো, এর আগে তো দেখলেন এই যে গমের উপসর্গ ছিল না, তখন প্রত্যয় গত্য হয়েছে। এখন এই যে যদি উপসর্গ না থাকে তখন কি হবে, মানে নমের পূর্বে, তখন যদি এখানে নম ধাতু দিই আমরা, নম যোগ তোয়া সমান এখানে নতোয়া হবে, এইরকম হবে, ঠিক আছে। এরপর আরেকটা দিচ্ছি, তোয়াজ প্রত্যয়, হ্যাঁ হ্যাঁ, এটা ওটা তোয়াজ প্রত্যয়ের ক্ষেত্রে স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন এই যে যোগ একটা বিষ ধাতু আছে, মনে আছে কি, বিষ ধাতু, বিষ যোগ লিয়ব সমান উপবিশ্য, এইটা বোঝা গেছে। এখন এখন যদি বলি যে এর আগে আমরা বললাম যে সে বাড়ি গিয়ে বই পড়বে, এখন আমরা বলবো যে সে বাড়ি এসে বই পড়বে, ঠিক আছে। তখন তার ক্ষেত্রে আগম হয়, যাওয়ার ক্ষেত্রে গমন হয়। এখন হচ্ছে আগম, আগম্য, তখন আগম্য হলো, অথবা আগত্যা, ঠিক আছে, এটা। স্যার এই জায়গায় আগম, ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপত্তি, হ্যাঁ। হুম। এখন আমরা বলি যে গুরুকে প্রণাম করে আসো, গুরুকে প্রণাম করে আসো। আচ্ছা আচ্ছা, ওই সেন্টেন্সটা আরেকবার একটু বলবেন কোনটা? প্লিজ? এই যে সা গৃহং আগম্য এটা, আগত্য পুস্তক হ্যাঁ, পঠতি, সা গৃহং মানে বাংলাটা আগম্য বলুন। তখন হ্যাঁ, পঠিষ্যতি। এখন এই যে আগম্য অর্থাৎ এসে, এখানে আগে বলছিলাম যে সে বাড়ি গিয়ে বই পড়বে, এখন এটা হচ্ছে সে বাড়ি এসে বই পড়বে, যেহেতু আগমন হচ্ছে। স্যার এখানে আসা কেনটা হলো স্যার এই জায়গায়? যাওয়া যাওয়া বাদ এখানে আসা এটা কেন হলো? এখানে উপসর্গের ধর্ম কি বলুন দেখি, উপসর্গ কেন ব্যবহার করা হয়? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সে আহ, সামনে বসে কিন্তু অর্থর পরিবর্তন ঘটায়, সম্প্রসারণ সংকোচন ঘটায়, ঠিক না? তো এখন এই যে এটা বিপরীত ঘটাইছে, একটা উপসর্গ সামনে বসে তার বিপরীত অর্থ ঘটিয়েছে, যাওয়াটাকে সে আশা বানিয়েছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার বুঝেছি স্যার। তাহলে এই যে এটা গুরুম প্রণাম্য আগম আগত আগচ্ছতু, গুরুকে প্রণাম করে এসো। তার মানে এটা ল্যাব যে বসছে, আমি বুঝে নিব যে কিভাবে এটা ল্যাবটা বসছে। হ্যাঁ, আমি বুঝবো কিভাবে যে এটা ল্যাব প্রত্যয় আসছে। আপনি কিভাবে বুঝবেন যে এখানে লিয়াব প্রত্যয় আসে বা হবে? হ্যাঁ, আপনি লিয়াব প্রত্যয় ব্যবহারের ক্ষেত্রে আপনার সামনে একটা ধাতুর পূর্বের উপসর্গ লাগবে। না, এটা আমি ওই যে মনে করেন যে যেমন আপনি যেটা বললেন, সে বাড়ি এসে বই পড়বে, মানে এই সেন্টেন্সটা দেখে বা এরকম ধরনের সেন্টেন্স দেখে আমি কিভাবে বুঝে নেবো যে এটা এই ল্যাব ব্যবহার হবে, আমি এইটা বলছি। আচ্ছা, এটা সম্পর্কে এটা আপনার মানে যদি জানতে চান বা ইয়ে করতে চান সঠিকভাবে, তাহলে তো আপনাকে উপসর্গ সম্পর্কেও ধারণা থাকতে হবে, এবং ওই যে শব্দ সম্পর্কেও ধারণা থাকতে হবে। এখন আপনি বলতে চাইলেন যে সে বাড়ি এসে বই পড়বে, হ্যাঁ। এখন হুম। আপনাকে লাগতেছে যে বই পড়া, এটা তো জানতেছেন যে পুস্তকম পঠিষ্যতি, সে বই পড়বে, কিন্তু তখন আশার কাজটা আপনি কি দিয়ে প্রকাশ করবেন?
তো আপনি জানেন যে এই একটা কাজ, যেটা কাজ আগে করবে সেটাতে তোয়াস বা লিয়প প্রত্যয় ব্যবহার হবে, তাই তো? হুম 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 আপনার দরকার হচ্ছে আশার কাজ। আশার কাজ কোনটা দিয়ে ব্যবহার বোঝানো যায়? এখন গম ধাতুতে যাওয়া হয়, গম দিয়ে যে যাওয়া হয়। এখন এখন হুম আপনি আশার ক্রিয়াটা কিভাবে নিয়ে আসবেন? তো সামনে গম ধাতুর সামনে একটা উপসর্গ দিলে সেটা বিপরীত অর্থ প্রকাশ পায়। অর্থাৎ আপনাকে আগমনের একটা ধাতু নিয়ে আসতে হবে। সেই ধাতুটা আপনাকে বিবেচনা করতে হবে। এখন সেটা যদি আপনার তস প্রত্যয় দিয়েও হয়, তাহলে সেটা তস প্রত্যয় দিয়ে হলো। কিন্তু এখানে আগমন বোঝাতে গম ধাতুর পূর্বে একটা উপসর্গ থাকা লাগে, তাহলে সেটা আগমন বোঝায়। ঠিক আছে? হুম হুম স্যার স্যার আমার আর একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, এখন এটা লিয়াব যদি এই যে গুরুকে প্রণাম করে এসো, এখন প্রশ্ন যদি থাকে যে লিয়াব না হয়ে তুয়াস প্রত্যয় হলো, তো তো সেই ক্ষেত্রে ওটা কি কেমন করে করবো স্যার? এখন মানে এখানে পরের বাক্যটা হ্যাঁ, গুরুকে প্রণাম করে এসো, এখন নির্দেশনা দিল এটাকে তুয়াস প্রত্যয় করতে হবে। তো সেই ক্ষেত্রে তো আর আগাচ্ছুত কি হবে কি স্যার? তখন এই যে আপনার এই তখন পুরো উপসর্গটা দেয়া থাকবে না, ধাতু দেয়া থাকলো নাম ধাতু, হ্যাঁ। নাম ধাতু দেয়া থাকলে এখন এটাতে তস প্রত্যয় ব্যবহার করবেন। ও আচ্ছা আচ্ছা, তখন ওই জায়গায় আচ্ছা তখন ওই এখানে ওই আপনার নাম ধাতু দেয়া থাকলো, ঠিক আছে? তখন এটাতে ওই বললো ওই- যে ওই ক্ষেত্রে যাওয়া কিংবা আসা ওইটা তখন আর বিবেচ্য বিষয় হবে না। না, এইটার ক্ষেত্রে তো আপনার পরিবর্তন হচ্ছে না। এখন সব উপসর্গ যে বিপরীত অর্থ প্রকাশ করবে সেটা তো নয়। উপসর্গ কখনো হ্যাঁ। অর্থ বিপরীত, মানে অর্থের বিপরীত ঘটায়, বা কখনো সংকোচন কখনো সম্প্রসারণ এগুলো ঘটায়। সবসময় তো বিপরীত অর্থ প্রকাশ করে না উপসর্গ। উপসর্গ ব্যবহারে অর্থের আচ্ছা। কখনো বিপরীত হয় না। ঠিক আছে? এখানে এখানে দেখবেন যে এখন যখন প্রণাম দিচ্ছেন, পুরো উপসর্গ দিচ্ছেন, প্রণাম বোঝাচ্ছে। নাম নাম দিচ্ছেন, নমস্কার হচ্ছে। নাম আর নমস্কার আমরা একই বললেও কিঞ্চিৎ পার্থক্য তো আছেই, আছে না? হুম। এই তখন নত্ব আগচ্ছতু, বৃহস্পতি যদি নত্ব আগচ্ছতু। এখন আমরা বলবো যে গুরুকে নমস্কার করে আসো। প্র উপসর্গ দিয়ে লিয়েপ কোথায় হতো? প্রণাম মিয়া, প্রণাম করে এসো। এখন দুইটারই অর্থই একই, কিন্তু সূক্ষ্মভাবে যদি আমরা বিবেচনা করি একটু পার্থক্য হয়। উপসর্গ ব্যবহারের কারণে পার্থক্যটা হচ্ছে। হ্যাঁ, এই হলো কথা। দাদা, বোঝা গেছে? হ্যাঁ, বলুন। ওই আপনি ওই 5টা শব্দ মিলে একটা ওই ছড়ার মতন বলছিলেন, ওই জিনিসটা আরেকবার বললে একটু লিখে নিতাম আর কি। ওটা ওই লেপ প্রত্যয় চেনার জন্য একটা ছড়ার মতন বলছিলেন 5টা অংশ মিলে। তারার মতো তো বললাম না কখনো। এই অংশগুলো মিলে উপসর্গগুলো একটা যেগুলো বললেন না আমি সেগুলো সেগুলো উপসর্গগুলো বলছি, উপসর্গ। ও, আচ্ছা, ওই উপসর্গগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। ওটা আপনারা দেখতে পাবেন, ওই ব্যাকরণে আছে ওখানে। ওইটা ছড়া না, ওইটা উপসর্গ নামগুলো বললাম আমি। পুর, পরা, পরি, নির, সম, অপ, হ্যাঁ, আ, সু, বিন, ওই যে শব্দ। 6-7 করছি ওগুলা, হ্যাঁ, হাই ওগুলো স্কুলে তো করছিলাম। আপনারা পড়েছেন। সংস্কৃত উপসর্গ 20টা, বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ 21টা। এরপর আছে কিছু আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ আছে, হ্যাঁ, বিদেশি উপসর্গ আছে। সংস্কৃত শব্দে সংস্কৃত উপসর্গ বসে। ঠিক আছে? সংস্কৃত ধাতুতে সংস্কৃত উপসর্গ বসে। এই যে এই উপসর্গগুলো আপনার খুঁজলে পেয়ে যাবেন। এটা কোনো ছড়া নাই। এটা হলো লিয়াপ কথা। হ্যাঁ, দাদা, এটা ব্যাকরণ কণিকা 41 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, ব্যাকরণ গণিকায় পাবেন এখানে। 41 পৃষ্ঠা। এখন এই ব্যাকরণের বিষয়গুলো একটার সাথে একটা সম্পর্কিত। লিয়াপ কোথায় গেল? লিয়াপ কোথায় বুঝেছেন তো? এরপর এবং তবতু। বুঝতে স্যার, এটুকু বুঝছি স্যার। হ্যাঁ, এখন আসলে এবং তবতু। প্রত্যয় তবতু প্রত্যয়ের কাজ একই, অতীতকালে ব্যবহার হয়।
এখন ত প্রত্যয়টা ব্যবহার হয়, ত প্রত্যয়টা কর্মবাচ্যে ব্যবহার হয়। তো যেহেতু কর্মবাচ্য আপনাদেরকে পড়ানো হয়নি, তো ওইটা এখানে পড়াচ্ছি না। এর প্রত্যয় ত প্রত্যয় কর্মবাচ্যে ব্যবহৃত হয়। অতীতকালের, অতীতকাল বোঝাতে ত প্রত্যয় ব্যবহার হয়। তবুতু প্রত্যয়ও অতীতকালে ব্যবহার হয়, কিন্তু তবুতু প্রত্যয়টা কর্তৃবাচ্যে ব্যবহার করা হয়। এইটার উচ্চারণটা কি হচ্ছে? এইটার উচ্চারণ, এইটার হুম উচ্চারণ তো সঠিকভাবে উচ্চারণ করতে গেলে উচ্চারণ করা যাবে না, আগে ক নিয়ে আসতে হবে। ক, তো এটাকে আমরা বলি ত প্রত্যয়, ত। তপুর, তাই না? আর এটাকে বলি তবুতু। স্যার এই ত প্রত্যয় কর্মে ব্যবহার হয় স্যার? কর্ম বাচ্চে, কর্ম বাচ্চে। আপনার ওই অ্যাক্টিভ বাচ্চা, ভয়েস প্যাসিভ ভয়েস পড়েননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, এটা অ্যাক্টিভ ও ভয়েস। আর তবতু কর্মে বাঁচতে স্যার? তবুতু কর্তৃবাচ্যে, অ্যাক্টিভ ভয়েস। করতে পারছে, হুম। করতে পারছে। এগুলোর যদি একটু উদাহরণ দিতেন খুব ভালো হতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, দুটোই অতীতকালে ব্যবহার হয়। দুইটাই অতীতকালে ব্যবহার হয় না? হুম। দুটোই অতীতকালে ব্যবহার হয়। এখন তবুতু প্রত্যয়টা এর আগে যেগুলো পড়লাম, এই দুটার ভিন্ন আছে। এই দুটাতে আমাদের জানতে হবে লিঙ্গ এবং বচন, লিঙ্গ বচন লাগবে। আর এই যে আমরা পড়লাম আহ মূল, ওয়াজ, বালীয় প্রত্যয়, এই তিনটে প্রত্যয়ের ক্ষেত্রে কোনো পুরুষ না লিঙ্গ বচন এগুলো দেখা লাগবে না, এটা সবসময় একই রকম হইবে। এই আমাদের হচ্ছে এখানে এই কর্তাটা যেই লিঙ্গ যেই বচন হয় না কেন, আমরা সবসময় একটা রূপই ব্যবহার করব। সব লিঙ্গ সব বচনই একটা। তো এই যে তবতু বা তপ্রত্যয়, এইটা ব্যবহারের সময় আমাদের লিঙ্গ এবং বচনটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এখন তবতু প্রত্যয়, যেহেতু লিঙ্গ দরকার, তখন আমাদের কি আসবে? পুংলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বা নপুংসক লিঙ্গ। পুংলিঙ্গের ক্ষেত্রে এখন আপনাদের ভগবত শব্দ পড়েছেন, ভগবত শব্দ পড়েছেন হ্যাঁ, না? ভগবত শব্দ আছে। হুম ভগবত শব্দের রূপটার মতো করেই হবে। এখন এই যে, আচ্ছা এটার একটা প্রাতিপদিক নির্ণয় করি। এটা হচ্ছে এই তবতু এর তব তু, তবতু থেকে কি হয়? তবতুটা বত হয়ে যায়, ব্যবহারের সময় বত থেকে যায়, বত থেকে যায়। ঠিক আছে, এটা আছে প্রাতিপদিক, মানে প্রাতিপদিক হিসেবে ওইটা থেকে যায়। এখন এইটা যেমন হচ্ছে পুংলিঙ্গে বত, স্ত্রীলিঙ্গে বতী, আর ক্লিবলিঙ্গেও বত থেকে যায়। এখন এটা হচ্ছে যেমন পট থেকে আমাদের পুংলিঙ্গে তো এখানে বান ধান, ধান একটু করুন বলছি। যেমন পট ধাতু, পট
যোগ টবটু। তখন এটা কি হবে, এইটার পুংলিঙ্গের ক্ষেত্রে যেটা প্রাতিপদিক সেইটা এটা থাকলো পতিত বধ। তো ভগবত শব্দের রূপটা আপনারা দেখে নিতে পারেন। ভগবত শব্দটাতে প্রথমা বিভক্তিতে এক বচনে হয় ভগবান, ঠিক আছে। এরপর দ্বিবচনে হয় ভগবন্তৌ, ভগবান তো বহুবচনে হয় ভগবন্তাহা, ঠিক আছে। তো ভগবত আর এখানে পঠিত বধ দুটো একই রকম হচ্ছে না? তো এখন দেখুন হ্যাঁ, বত আর বানের মধ্যে তো একটু পার্থক্য আছে। বান এখন বন আমি তো বানটা সেটা বলতেছি, আমি বলতেছি যে ভগবত এবং পঠিত বধ দুটো একই রকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বতটা একই, হ্যাঁ হ্যাঁ, পঠিত বত। তো ভগবত যদি ভগবান হয় এক বচনে, প্রথমা বিভক্তির এক বচনে, তাহলে পঠিত বধ প্রথমা বিভক্তির এক বচনে কি হবে? পঠিত বান হবে না? হ্যাঁ, পঠিত বান হবে। হ্যাঁ, পঠিত বান হবে। তখন পঠিত বান এটা এক বচনে, আর ভগবত থেকে যদি ভগবন্ত হয় দ্বিবচনে, তাহলে এখানে কি হবে? পঠিত বন্ত। দ্বিবচনের ক্ষেত্রে। হ্যাঁ, ওয়েট ওয়েট, 1 মিনিট। ভগবন্ত হয় তাহলে পঠিত বন্ত হয়। আচ্ছা, আর একটু এই সামনের থেকে আমাকে একটু বুঝাবেন। এই যে বত থেকে একটু একটু, যেমন তপতুতে এক- অ্যাকচুয়ালি বদ আসে নাকি? মানে আমাদের হ্যাঁ, হচ্ছে যে সূত্র অনুযায়ী বদ আসার কথা। বদটা থেকে যায়, বাকিগুলো চলে যায়, বদটা পড়ে থাকে। হচ্ছে হ্যাঁ পটের হ্যাঁ সাথে হ্যাঁ তপত যুক্ত হলে এই পট পটটা পঠিত হয়ে যায়। আর না, হ্যাঁ, এখানে এখানে তবৎ থেকে যায়, তবৎ। তো বর্তমান সেই হ্যাঁ, তবৎ তব থেকে যায়। হ্যাঁ, তবৎ। আর এই যে আগে যেরকম করে সূত্র অনুসারে আসছিল, এগুলো সূত্র অনুসারে আসে, পর থেকে পঠি হ্যাঁ, রসিকের আগম হলো, এটা হলো আর কি, পঠিত বধ হলো, হুম, ঠিক আছে। তবৎ পঠিত বধ হুম। হলো। ওই যে পঠিত বধটা হলো, এটা হচ্ছে এখন ভগবত শব্দের মতো হবে। এখন যদি লিক লিক ধাতু দেই আমরা, তখন কি হবে? লিখিত হ্যাঁ, বদ। হ্যাঁ, লিখিত যদি বান, যদি পঠিত হয়, লিখিত পঠিত বান, বধ হয়, লিখিত বন্ত। লিখিত বন্ধ ওটা পরে, আগে আমরা এইটা বলি, এইটা বলি। আচ্ছা, ওই এখানে কি ব্যবহারের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে নাকি? কি ব্যবহারের ক্ষেত্রে আলাদা? বলছি যে শব্দ শব্দ গঠনের ক্ষেত্রে এখানে কি আলাদা হয়ে যাচ্ছে? যেমন এখানে কিন্তু সূত্র অনুযায়ী পঠিত বধ হওয়ার কথা, কিন্তু এখানে পঠিত বান হয়ে গেল। আরে মশাই, আপনি তো গুলিয়ে ফেলছেন। ওটা তো ভগবত অনুসারে হলো, ভগবতটা কিভাবে হলো ভগবান হলো, সেই অনুসারে পঠিত বধটা পঠিতবান হলো, ও হ, এবার তাই ক্লিয়ার না? হয়েছে, এবার না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভগবতটা আচ্ছা যেরকম আচ্ছা। ভাবে ভগবান হলো, পঠিত বধটা সেরকম ভাবে পঠিতবান হলো। তো আচ্ছা প্রাতিপদিকটা আচ্ছা। আগে কি ছিল? ভগবত ছিল। তো ভগবতটা যদি হ্যাঁ, ভগবান হতে পারে, তো পঠিত বধটা প্রাতিপদিক, পঠিত বধটা পঠিতবান হবে না? এখন এই যে লিখিত পদ, হুম। প্রাতিপদিক লিখিত পদ, আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আবার জয়েন করবেন। লিখিতবান, লিখিতবন্ত। তাহলে বুঝতে পারছেন তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখন আপনারা যদি এই সময় এসে বলেন যে কিছুটা বোঝা যাচ্ছে, এটা তো অনেকদিন হয়ে গেল। এখন আপনাদের এগুলো সব আয়ত্তে থাকার কথা, কারণ শেষের দিকে, কোর্স শেষের দিকে। এখন শুধু আপনাদেরকে মনে করিয়ে এটা হয়েছে কি, আমি ক্লাসটা করতে পারিনি মনে হয়, এই জন্যই আচ্ছা, সমস্যা নেই। সমস্যা।
তারপর কি হচ্ছে এখানে লিখিত বন্তঃ আমি তো বন্তঃ, হ্যাঁ, এটা এরকম ভাবে হলো। এটা পুংলিঙ্গের ক্ষেত্রে আর কি পঠিত বলা হলো। তো এই যে এখানে এখন পুংলিঙ্গের ক্ষেত্রে, আচ্ছা আমি এটা দেখালাম, তো এইটাই আর কি দিয়ে দেই। পুংলিঙ্গের ক্ষেত্রে এটাই পুংলিঙ্গের ক্ষেত্রে এইটা এখানে নিয়ে যাই। এটা গেল পুংলিঙ্গের ক্ষেত্রে। এখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ওই যে বধটা হলো এখন বতী হয়ে যাবে, হ্যাঁ, অবৎ বতী। স্যার সে পত্র লিখেছিল এটা অনুবাদ হবে সহ হ্যাঁ পত্রম লিখিত বান, স্যার এরকম হবে। হ্যাঁ, লিখিত বান। হ্যাঁ এখন এই যে আচ্ছা। এখানে গিয়েছে এই এই আমরা কি করলাম, লিখিত পদ লিখিত পদ বা লিখিত পদ হলো, হ্যাঁ, পুংলিঙ্গের ক্ষেত্রে এটা প্রাতিপদিক হলো। এখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হবে, এটা বতী হয়ে যাবে। বতি লিখিত, লিখিত বতি সা লিখিত হ্যাঁ পত্রং লিখিত এখন এই যে বতী লিখিত বতী লিখিত হলো, এখন এই লিখিত বতীটা এখন আমাদের কি হবে, এটা থেকে নদী শব্দের মতো করে হবে। আর পঠিতবৎ পঠিতবান হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি হবে সবগুলো একই রকম ভাবে। ভগবানের মতো হবে। स्त्रीलिंग में? स्त्रीलिंग में पठितवती लिखितवती जैसे अच्छा होता है, जी जी ठीक है। लिखितवती लिखितो গতিগত বতাহ हाँ, ও কেউ লিখিতবতী, हाँ, লিখিত বোঝা গেছে। এখন এটা এইরকম ভাবে হবে। এখন আসলো নপুংসকলিঙ্গের ক্ষেত্রে। এটা হবে বতি বাত বত বতি বতি বন্তি। বন্তি বন্তি আর এটা কিসের মতো হবে, লিখিতবৎ লিখিতবতী লিখিতবন্তী এটা হবে আপনার বসত শব্দের মতো, বা আর একটা কি জগৎ শব্দ, ওই রকম হবে। ফল শব্দের মতো তো হতে পারে, হ্যাঁ, ফল শব্দের মতো তো না হতে না, পারে। ফল শব্দ না, ফল ফল শব্দে তো আলাদা হয়ে গেল। ও সেটা আলাদা, ওটা হ্যাঁ সরি ভুল বলেছি। ইচ্ছেদ শব্দের মতো হবে, হ্যাঁ। আবার এই যে এখানেও লিখিত পদ হবে, হ্যাঁ, লিখিত পদটা এখন এই যে জগৎ শব্দের মতো করে হবে। জগৎ শব্দে কিরকম আছে দেখুন তো, এটার মতো করে হবে। যেমন হচ্ছে জগৎ জগতী জগন্তি। ফল শব্দ, ফল শব্দ ত প্রত্যয় মনে হয়। তপত্যায় না হবে না, আপনারা তপত্যায় যান না, তপত্যায় তো আমি তপত্যায় তো পড়াচ্ছি না, আচ্ছা স্যার। কর্মবাচ্য হয়, ওটার চ্যাপ্টারটাই বাদ, ওটা ওই বিষয়ে যাচ্ছি না যেহেতু কর্মবাচ্য পড়ানো হয়নি। হ্যাঁ, তো এটা এটা হবে জগৎ শব্দটা মনে হয় যে কৌমুদিতে আছে না? অবশ্যই আছে কৌমুদিতে। এটা আছে, কি শব্দ বললেন স্যার? আপনারা জগৎ শব্দের রূপটা দেখে নেবেন, প্রথমা বিভক্তি যেরকম হয় সেরকম হবে। জগৎ থেকে জগতই হয়, একটা জগৎ, মনে করেন যে এটা পুরোটা জগৎ শব্দ, হ্যাঁ, অত আছে, হ্যাঁ, তাহলে এখন হচ্ছে লিখিত পদ যেটা আছে ওইটাই থাকবে প্রথমেরটা বচনে, তারপর লিখিতবতী, লিখিতবতী আর লিখিত বন্তি, জগৎ জগতী জগন্তি, হ্যাঁ,
লিখিতবন্তী লিখিতবন্তী বুঝা গেছে এটা? আর এই যে পট শব্দটা আমরা যেটা দিলাম ওটা এরকম ভাবে হবে পুংলিঙ্গের ক্ষেত্রে পঠিতবান পঠিতবন্তাও পঠিতবন্তः হ্যাঁ স্ত্রীলিঙ্গে লিখিত ছুটে গেছে কোনটা নিচে নপুংসক লিঙ্গ লিখিত হ্যাঁ, এখানে একটা ত হবে এখন বোঝা গেছে জি জি তাহলে আমরা আছে একটু গল্প করার চেষ্টা করি তাহলে ওইখানে আমরা দেখতে পাবো ওটা ক্লিয়ার এখন হ্যাঁ এখানে এই আমাদের ছিল এগুলো প্রয়োগ শূন্যস্থান ধরনদ্বীপ এখন আপনাদের যে একটা ধাতুর যে পিডিএফ শেয়ার হ্যাঁ গ্রুপে ওটা আপনারা দেখবেন বিভিন্ন ধাতুতে প্রত্যয়ের প্রয়োগগুলো দেখানো আছে আপনাদের এই 5টি প্রত্যয়ের প্রয়োগে দেখানো আছে হ্যাঁ ত প্রত্যয় ওখানে আছে ত প্রত্যয়টা আমাদের লাগতেছে না এখন আপনারা ইগনোর করতে পারেন আচ্ছা প্রত্যয়টা পড়ানো হয়েছিল নাকি ত প্রত্যয়টা পড়ানো হয়েছিল স্বল্প আকারে মানে এত বিস্তারিত এত পড়ানো হয়নি ওটা কর্মবাচক ব্যবহৃত হয়তো এখন আমি বলি জাস্ট একটু যদি টাচ দিয়ে দিতেন আর কি তাহলে খুব ভালো আচ্ছা আজ বলতে এখন এই দেখুন এখানে এই এখানে কি থাকতেছে এখানে আমরা এই তবত আছে এখন ওই তবতে ত থাকবে শুধু তবতে ত থাকবে ত থেকে এখন ওই ত যখন থাকবে তখন ওইটা পুংলিঙ্গে নরশব্দের মতো করে হবে স্ত্রীলিঙ্গে লতা শব্দ এবং নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো করে হবে যেমন এখানে লিখ আছে লিখিত বধ হলো তখন সেটা হবে লিখিতা লিখিত থেকে নরশব্দের মতো করে লিখিতাহা লিখিতৌ লিখান্তাহা লিখিতাহা হ্যাঁ, স্ত্রীলিঙ্গে তখন হবে লতা শব্দের মতো করে লিখিতা লিখিতে লিখিতাহা আর নপুংসক লিঙ্গে ফল শব্দ করে লিখিতম লিখিতে লিখন্তি একটু ঝামেলা আছে এটা হুম এটা তো পরীক্ষা এখন আরেকটু বলবেন পুংলিঙ্গে কি হচ্ছে স্কিপ করলেই ভালো হয় লিখিতানি লিখিতানি পুংলিঙ্গ হবে ভেজাল লিখিতম লিখিতে লিখিতানি হ্যাঁ ওটা বাদ দেন ওটা এখন মাথায় ঢোকানোর দরকার নেই এই পরীক্ষার আগে এখন পুংলিঙ্গে হলে কি নর শব্দ হচ্ছে না পুংলিঙ্গে নর শব্দের মতো করে স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো করে নপুংসক লিঙ্গ ফল শব্দের মতো করে যেরকম ভাবে রূপগুলো হয় ওখানে থাকবে শুধু প্রথম বিভক্তিতে হবে চল বাবা একটা কাজ হলো দেখতে পাচ্ছেন ইয়াটা এখানে এটি স্যার আচ্ছা এখন এখানে আমরা পড়বো এবং আচ্ছা এখানে সেজন্য বলছিলেন একজন যে বিভিন্ন ওই যুক্ত বর্ণের ব্যবহার বুঝতে পারছেন না কিছু কিছু হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম এখন এটা আলোচনা করবো আমরা এখন এখানে আমি 2-3 বার মানে পড়েছিলাম আপনার মনোযোগ সহকারে দেখবেন
আচ্ছা, আমাদের আমাদের এই যে গল্পটা পড়ানো হচ্ছে এটা এই কোন 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 বই থেকে নেওয়া আছে? এটা এটা হচ্ছে আপনাদের বাক্য বিস্তার। বাক্য বিস্তার। হ্যাঁ, বাক্য বিস্তার। এখন দেখুন এখানে প্রিয় মিত্র। মিত্র শব্দটা নপুংসকলিঙ্গ শব্দ, এখানে সম্বোধন ব্যবহার করা হয়েছে, এই জন্য প্রিয় মিত্র। নর শব্দ দেখবেন আপনার। দাদা, বলুন হ্যাঁ দাদা, বলুন, আনমিউট করে বলুন। 61 পৃষ্ঠায় আছে। এজন্য কিছু বলছিলেন? এটি এটি উচ্চারণ সহ বলে এবং অনুবাদ সহ বললে একটু সুবিধা হয়। হ্যাঁ, আমি তো সেটাই বলতে যাচ্ছি, আপনি মাঝখানে বাধা দিচ্ছেন কেন? একনবিংশः পাঠः। মহীশূরম প্রতি প্রবাসः, মহীশূরের প্রতি ভ্রমণ, মহীশূরের প্রতি ভ্রমণ আর কি। প্রবাস এবং লিয়ব প্রত্যয়ের ব্যবহার এখানে আছে। এখানে দেখুন প্রিয় মিত্র, এখানে মিত্র শব্দটা নপুংসক লিঙ্গ, ফল শব্দের মতো করে। ফল শব্দে সম্বোধনে ফলা হয়, এরকম ভাবে এখানে সম্বোধন ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রিয় মিত্র হয়েছে। প্রিয় মিত্র, কুশলী খলু ভবান, কুশলে আসো কি? এই ভবান এবং কুশলী দুটা, ভবান শব্দটা ভবাত শব্দ থেকে, রূপটা দেখে নেবেন, এটা পুংলিঙ্গ। ভবান মানে আপনি, এখানে ভবানটা কর্তা, ভবানকে অনুসরণ করছে কুশলী। কুশলী শব্দটা পুংলিঙ্গ শব্দ। কুশলী খলু ভবান, আপনি ভালো আছেন তো? কুশলে আছেন তো? খলুটা আছে অব্যয়, এটা প্রশ্নবোধক মানে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। অব্যয়ের এক এক সময় এক এক অর্থ হয়ে যায়। গতে সপ্তাহে বয়ম মহীশূরপুরম দৃष्ट्वा আগতবন্তः। গতে সপ্তাহে, এখানে সপ্তাহে, সপ্তাহ থেকে সপ্তাহে হয়েছে, সপ্তমী বিভক্তির প্রয়োগ, সপ্তমী বিভক্তি একবচন, যেহেতু অধিকরণ কারক বোঝাচ্ছে। আর গতে এটা সপ্তাহকে অনুসরণ করছে, বিশেষ্য বিশেষণ সম্বন্ধ, ঠিক আছে? যেহেতু সপ্তাহকে মডিফাই করছে, দোষগুণ বোঝাচ্ছে, হচ্ছে এটার অবস্থা বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তে দ্বারা সপ্তাহটা গত হয়ে গেছে, এজন্য এটা বিশেষণ। বিশেষণটা সপ্তাহকে অনুসরণ করেছে, বিশেষ বিশেষণ সম্বন্ধ গতকাল বেশি। গত সপ্তাহে ওয়ম মহীশূরপুরম দৃष्ट्वा আগতবন্তः। ওয়ম আমরা অসমত শব্দ থেকে এসেছে, প্রথমা বিভক্তির বহুবচন, আমরা মহীশূরপুরম। এখানে মহীশূরপুরম, এখানে মহীশূরপুর, এটা মহীশূরপুর থেকে মহীশূরপুরম হয়েছে, দ্বিতীয় বিভক্তির এক বচন, এখানে এটা কর্ম। দৃষ্ট্বা, দৃশ ধাতু থেকে দৃষ্ট্বা হয়েছে, পাস প্রত্যয়। দৃষ্ট্বা আগতবন্তঃ, এই এখানে এটা ভূতু প্রত্যয় হয়েছে, আগতবন্তঃ, ঠিক আছে? আ উপসর্গ পূর্বক কম ধাতু ভূতু প্রত্যয় হয়েছে। এখানে যেহেতু বয়ম, এখানে কর্তা বহু বচন, এজন্য এখানে আগতবন্তঃ হয়েছে, বহু বচনের রূপ ব্যবহার আছে, এবং বয়মটা পুংলিঙ্গ, ঠিক আছে? এই যে এখন দেখুন দৃষ্ট্বা, দেখে, দেখিয়া এসেছি, আগে দেখছে তারপর আসছি, ঠিক আছে? তো সপ্তাহে বয়ম মহীশূরপুরম দৃष्ट्वा আগতবন্তঃ, গত সপ্তাহে আমরা মহীশূরপুর দেখে এসেছি। প্রবাস বিস্তরম শ্রোতুম ভবতঃ अपि কুতূহলম স্যাৎ খলু। প্রবাস বিস্তরম অর্থাৎ ভ্রমণ বিস্তারিত, শ্রোতুম, এখানে শ্রু ধাতুতে তুমুল প্রত্যয় হয়েছে, শ্রোতুম শুনতে, শোনার জন্য, ভবতঃ আপনারও, অপি আপনারও, কুতূহলম স্যাৎ খলু, কুতূহল, এখানে কুতূহল শব্দে দ্বিতীয় বিভক্তির এক বচন, কুতূহলম এটা কর্ম, কুতূহলম স্যাৎ খলু, কুতূহলম স্যাৎ খলু, কুতূহল আছে কি? এই সিয়াদ এবং খলু দুটায় অব্যয়, হ্যাঁ, এটা সিয়াদ মানেটা কি স্যার? সিয়াদ অব্যয়, এটা সম্ভাব্যতা বোঝায়, মেবি বা পারহ্যাপস,
আছে কি, হতে পারে, থাকতে পারে কি, এরকম আর কি। ওয়াস বিস্তার হ্যাভ বা হ্যাজ বোঝায়। হ্যাজ বা হয়, মেবি হতে পারে, এরকম। আর অপয়গুলো এক এক সময় এক এক হতে পারে, সম্ভাবনা ওয়াস বিস্তারম অর্থ ভবতা প্রকাশ করে। বললাম সিয়াদ কলু। এই সিয়াদটা আর একটা আছে ওয়াস ধাতুর ক্ষেত্রে বিধিলিঙ্গের হয়, এক বচন, প্রথম পুরুষের এক বচনে। এখানে এইটা সেটা না, এটা এখানে হয়। ওয়াসু বিস্তারম শ্রোতুম ভবতা অপি কুতূহলম সিয়াদ কুরু। ভ্রমণ বিস্তারিত জানতে তোমারও আপনারও কৌতূহল আছে কি? এখানে দেখবেন এই প্রয়োগগুলো দেখবেন। অতঃ বিস্তারেণ লিখামি। অতঃ তাই, এটা অতঃটা এখানে অব্যয়, তাই অতএব বিস্তারেণ বিস্তারিত ভাবে, এটা এখানে বিস্তার শব্দের তৃতীয় বিভক্তির এক বচন, বিস্তারেণ বিস্তারিত ভাবে লিখামি, লিখ ধাতু থেকে পুরুষ লট লকার এক বচন, লিখামি, অতএব বিস্তারিত ভাবে লিখছি। বিস্তারেণ এটা দ্বিতীয় বিভক্তির দ্বিতীয় বিভক্তি কোন কারকে বলে? এটা করণ কারকে তৃতীয় বিভক্তি, বিস্তারিত ভাবে। আচ্ছা, দ্বিতীয় বিভক্তি তৃতীয়া। অতঃ বয়ম স্যার তৃতীয়া না দ্বিতীয়া বুঝতে পারিনি। তৃতীয়া তৃতীয়া তৃতীয়া, তিন। তৃতীয়া করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। হ্যাঁ ঠিক আছে। अतः वयं सार्धपञ्चवादने विद्यालयं प्राप्य षट्वादने लोकयानम् आरूढवन्तः। अतः এটা অব্যয়, সকালে। বয়ম, আবার বয়মটা বললাম। সার্ধপঞ্চবাদনে এখানে অধিকরণ কারক, সকাল 5:30টায়। বিদ্যালয়ম প্রাপ্য, বিদ্যালয় এখানে কর্ম। প্রাপ্য প্রধাতু, প্রধাতু এখানে, দুঃখিত, এখানে আপ ধাতুর সামনে প্র উপসর্গ আছে, আর এখানে আপ ধাতু প্র যোগ আপ যোগ লিয়া প্রত্যয় প্রাপ্য হয়েছে। বিদ্যালয় বিদ্যালয় প্রাপ্য, বিদ্যালয়ে পৌঁছে ষট ওয়াদনে, এটা অধিকরণ করক। 6টার সময় লোকয়ানম আরূঢ়বন্তঃ, মানে লোকযান অর্থাৎ গাড়িতে, যাত্রীবাহী গাড়িতে আরূঢ়বন্তঃ, এখানে রু ধাতু, ধাতুতে আ উপসর্গ আছে এবং প্রভূতি প্রত্যয় হয়েছে আরূঢ়বন্তঃ। এখানে বয়ম আছে, তার কারণে আরূঢ়বন্তঃ হয়েছে। স্যার আরূঢ়বন্তঃ বানানটা অন্তস্থ র রস্যু উকার না দীর্ঘ উকার? এটা এটা উপরে উঠলো কেন? এটা আ, তারপর সে বয় শূন্য র, উপরে দীর্ঘ উকার, দীর্ঘ উকার অ, অ, উকার, দীর্ঘ উকার, রস্য উকার না। উকার তো উপরে উঠে, এটা মাঝখানে এটা রস্যু উকারটা দীর্ঘ উকার সম্ভবত এটা। হ্যাঁ, এটা দীর্ঘ উকার। এটা যে উপরে, এটা এটা উপরে উঠে গেল যে, এটা উপরে উঠে গেল, এটা এরকম রয়ে রয়ে এইরকমই এরকম ভাবে হয়, নিচে থাকে না, খেয়াল করেননি? আচ্ছা এর ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া হয় আরূঢ়বন্তঃ। এখানে তো অবতু প্রত্যয় আছে, যেহেতু কর্তা হচ্ছে বহুবচন, এই জন্য। अतः वयं सार्धपञ्चवादने विद्यालयं प्राप्य षट्वादने लोकयानम् आरूढवन्तः। সকাল 5:30টায় আমরা বিদ্যালয়ে পৌঁছে 6টায় যাত্রীবাহী গাড়িতে আরোহণ করি বা উঠি, চড়ে বসি। ভেঙে দিলাম সবকিছু, খেয়াল করবেন। তারপর प्रयाण समये अहं पार्श्वासने उपविश्य प्रकृतिसौन्दर्यं दृष्टवान्। प्रयाण समये, যাত্রাকালে, এইটা দেখবেন অধিকরণ কারক, প্রয়োজনে সময়ে, সময় থেকে সময় হয়েছে সপ্তমী বিভক্তি। আহাম, আমি, আর শ্বাসনে, শ্বাসন থেকে শ্বাসনে হয়েছে। এখন এখানে স্থান বোঝাচ্ছে, স্থান অধিকরণ, আর শ্বাসনে ভবিষ্যা। অধিকরণ, হ্যাঁ, ধাতু দেখালাম, অধিকরণে সপ্তমী। ধাতু সামনে উপসর্গ আছে উপা, এটা লিয়া প্রত্যয় যুক্ত হয়ে উপবিশ্য, অর্থাৎ বসে, উপবিশ্য
প্রকৃতি সৌন্দর্য, সৌন্দর্য এটা শিবলিঙ্গ তৃতীয় বিভক্তি, বিভক্তি এক বচন, কর্মকারক। প্রকৃতি সৌন্দর্যম, প্রকৃতি সৌন্দর্যকে দৃষ্টবান দেখেছিলাম, দৃশ ধাতু থেকে দৃষ্টবান, যেহেতু এখানে অহম এক বচন দৃষ্টবান হয়েছে। হ্যাঁ, প্রয়াণ সময়ে অহম পার্শ্বসনে উপবিশ্য প্রকৃতি সৌন্দর্যম দৃষ্টবান। যাত্রার সময়ে আমি পার্শ্বের আসনে, অর্থাৎ জানলার পাশে বসছেন আর কি, পার্শ্বের আসনে বসে প্রকৃতি সৌন্দর্যকে দেখেছিলাম। ঘণ্টাদ্বয়াত্মকম প্রয়াণম কৃত্বা বয়ম শ্রীরঙ্গপত্রম প্রাপ্তবন্তঃ। এখন ঘন্টা দুই আত্মক শব্দ নপুংসকলিঙ্গ আত্মকম হয়েছে, ঘন্টা দুই প্রয়াণ করে, যাত্রা করে, এই স্যার এখানে ঘন্টা ঘন্টা তারপরে দয়ে কি দয়ে ব যুক্ত আছে, ঘন্টা দ্বয়াত্মকম প্রয়াণম কৃত্বা। আর এখানে ঘন্টা দ্বয়াত্মকম শব্দটা, এই প্রয়াণ শব্দটাকে, প্রয়াণম শব্দটাকে হচ্ছে বিশেষিত করছে, এই জন্য এটা করছে বিশেষণ। ঘন্টা দ্বয়াত্মকম প্রয়াণম কৃত্বা, এই যে এখানে আবার দেখেন পরে 2 ঘন্টা, ঘন্টা 2 যাত্রা করে উভয়ম আমরা শ্রীরঙ্গপত্রম, এখানে এখানে শ্রীরঙ্গপত্রম প্রাপ্তবন্তঃ, শ্রীরঙ্গপত্রে পৌঁছি। প্রাপ্তবন্তঃ মানে পাওয়া, আপ ধাতু আবার পুরো উপসর্গ, আবার এখানে প্রত্যয়, যেহেতু এখানে বয়ম বহু বছর, এখানে প্রাপ্তবন্তঃ হয়েছে। ঠিক আছে, ঘন্টা 2 আমরা যাত্রা করে শ্রীরঙ্গপত্তন পৌঁছি, শ্রীরঙ্গপত্তন রঙ্গনাথ মন্দিরম দৃष्ट्वा আসাদম বিলোক্য পক্ষীধাম গতবন্তঃ। আচ্ছা, এইখানে পক্ষীধাম কেন হয়েছে, পক্ষীধামম না হয়, এটা আমি বুঝতে পারছি না, এটা পরবর্তী ক্লাসে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। 17টা স্থানে অব্যয় রঙ্গনাথ মন্দিরম, রঙ্গনাথ মন্দির, এখানে এটা কর্ম, রঙ্গনাথ মন্দিরম দৃষ্ট্বা, আবার এই যে দৃশ ধাতু থেকে দৃষ্ট্বা তবুত শব্দ, রঙ্গনাথ মন্দির দেখে, প্রাসাদম টিপু প্রাসাদ, এবং রঙ্গনাথ মন্দির দেখে, রঙ্গনাথ মন্দির এবং টিপু প্রাসাদ, রঙ্গনাথ মন্দির দেখে এবং প্রাসাদম বিলোকিয়া অবলোকন করে, মানে লোকন করে, দেখে, এটাও কিন্তু আচ্ছা, এটা বিলোকিয়া, এখানে কিন্তু তো হচ্ছে লিয়া প্রত্যয় হয়েছে, বি উপসর্গ হয়েছে, তো বিলোকিয়া, এটা ধাতুটা আমি বলতে পারছি না, দেখে জানাতে হবে। স্যার এখানে একটু আমি মিস করে গেছি, রঙ্গনাথ মন্দিরম দৃষ্ট্বা, তারপরে শব্দটা কি? দৃষ্ট্বা কয় আকার, কয় দীর্ঘ উকার, প্রাসাদম টিপু প্রাসাদম, টিপু প্রাসাদ, প্রাসাদম এটা দন্ত আকার, হ্যাঁ, প্রাসা দন্ত আকার, দন্ত আকার, স্পট পড়ছে মনে হয়। প্রাসাদম, দীপ্পু প্রাসাদম, টিপু প্রাসাদম, টিপ্পু প্রাসাদম। তো এটা হচ্ছে পক্ষীধামা গতবন্তঃ, পক্ষীধামার গম ধাতুতে তবুত প্রত্যয় হয়েছে, যেহেতু এখানে আমরা বলা হয়েছে, এখানে কর্তা উজ্জ আছে, যেহেতু এই আগের গুলোতে বয়ম বলা হয়েছে, তাই এখানে বয়ম। রঙ্গনাথ মন্দিরম দৃষ্ট্বা টিপু প্রাসাদম বিলোক্য, এবং টিপু প্রাসাদ দেখে পক্ষীধামা গতবন্তঃ, পক্ষীধাম গিয়েছিলাম। তো হচ্ছে আমি আজকে এখানে এ পর্যন্তই রাখছি, সময় 1 ঘন্টা ঠিক আছে, হয়ে গেছে। আর আমাদের যে আর ওই গ্রামাটিক্যাল আলোচনা নাই, আগামীকাল তাহলে এখান থেকে শুরু করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, স্যার ঠিক আছে।
কালকে যদি স্যার সন্ধিটা একটু আলোচনা করতেন। ওটা সন্ধি। সন্ধি সন্ধি তো 3টা। জি স্যার। আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, হ্যাঁ স্যার। কারণ ওখানে অনেকগুলো সূত্র তো সবগুলো আলোচনা করতে পারবো না। দাদা জি স্যার। গল্পটা পরের প্যারাটা যদি আর একটু পড়াতেন। আর একটা কথা আমি এটা জানতে চাই। আগামীকাল পড়াবে আর কি? হ্যাঁ, এটা আগামীকাল পড়াবো, আহ, সম্পূর্ণটা পড়িয়ে দেবো। কারণ হচ্ছে এই আজকে গল্পটা যেভাবে আপনি পড়ালেন, হ্যাঁ যদি এক্সামে আসে তাহলে এভাবেই রেকর্ডিং দিতে হবে না কি? এটা কি সিস্টেম? এটা এইটা না তো, এগুলো আমি যে 3টা দিয়েছি এগুলো এগুলো থেকে এই যে 3টা আমি আপনাদেরকে দিয়েছি গ্রুপে, এই 3টা থেকে শুধু 3টি প্রশ্ন হবে। একটা হবে শব্দ বিশ্লেষণ, একটা অনুবাদ, আর একটা আহ, কারক বিভক্তি বিশ্লেষণ। হ্যাঁ, কারক বিভক্তি নির্ণয়। জি 3টা থেকে এখন কোনটা থেকে কোনটা থাকবে সেটা বলা যাবে না না এখন। আমি ওটা জিজ্ঞাসা করছি না, আমি বলছি আপনি যেভাবে বিভক্তি ইয়া মতলব আহ, কোনটা শব্দরূপ ধাতুরূপ क्या ये सब পড়ালেন না, মানে কমপ্লিটলি পড়িয়েছেন তো হ্যাঁ, যখন অনুবাদ করে আপনাকে দিতে হবে তখন কি এভাবে দিতে হবে? না না, অনুবাদ শুধু বাংলাটা দিতে হবে। জাস্ট মানে ওকে। কুশলী খলু ভবান, আপনি ভালো আছেন কি? গত জি সপ্তাহে ঠিক है। মহিষ দুরকম দৃष्ट्वा आगतवन्तः। গত সপ্তাহে দেখে এসেছি। हाँ তো বাস বিস্তারম শ্রোতুম ভবতः अपि কুতূহলম স্যাৎ খলু। মানে ভ্রমণ বিস্তারিত শুনতে আপনারও কি কৌতূহল আছে? তাও বিস্তারেণ जी जी। লিখামি। অতএব বিস্তারিত ভাবে লিখছি। হ্যাঁ, এইটার বাংলাটাই শুধু লিখতে হবে। আর আপনি हाँ কিন্তু ठीक। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের যে গল্পটা দেওয়া হবে আর কি, এ, যেটা আমাদের রেকর্ড করে পাঠাতে হবে, এটা কবে দিবে? এটা পরীক্ষার আগের দিন না ওটা আপনাদের পরীক্ষার আগের দিন পরীক্ষার আরো আগে দিন? দেখা গেল যে সকালে দিল, আপনাদের সারাদিন সময় পেলেন, যে কোনো এক সময় রেকর্ড করে পাঠালেন। আপনাদের ওটা আগের বার দিয়েছেন না যেরকম ভাবে, যেমন হচ্ছে ওখানে পড়বেন শুধু মিত্র কুশলী খলু ভবান গত সপ্তাহে वयं महिषूर आगतवन्तः प्रवास विस्तरं श्रोतुं भवतः अपि कुतूहलं स्यात् खलु अतः विस्तारेण लिखामि। এইটুকু এইভাবে রেকর্ড করে পাঠাবেন। মানেটা নেব, অর্থটা তো লাগবে না। হুম। सर 3টা সন্ধি কোন কোনটা? একটা ব্যঞ্জন সন্ধি, একটা স্বরসন্ধি, আর একটা বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, বিসর্গ সন্ধি और हल সন্ধি। হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি, अच्छा হল সন্ধি ठीक বা है। ব্যঞ্জন সন্ধি। जी जी একটা ठीक है। আগামীকালে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো। जी सर। স্যার স্যার বলুন। ঠিক আছে। আগামীকাল আগামীকাল আমার একটু ক্লাস করতে পারবো না, আগামীকাল একটা অনুষ্ঠান আছে আর কি, সেখানে যাওয়া লাগবে আর কি আমার। আচ্ছা, আপনি রেকর্ড পাবেন, রেকর্ড আচ্ছা, রেকর্ড দিয়ে দেবো, রেকর্ড। রেকর্ড দিয়ে দিলে আর কি ভালো হবে আর কি, হ্যাঁ, তাহলে রেকর্ড আর কি। রেকর্ড দিয়ে দেবো। আচ্ছা, আপনি রেকর্ডটাও পেয়ে যাবেন এখানে। আমি এই ঠিক আপনাদের গ্রুপ 2 প্র্যাকটিস গ্রুপ 2 তে দিয়ে দিব। ঠিক। আচ্ছা, তাহলে আমি একটু লিভ নিয়ে নেই নাকি? আচ্ছা, নিয়ে নিন, আচ্ছা এখনই ক্লাস শেষ করে দেবো। আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে, নমস্কার। ভালো থাকবেন, সবাইকে নমস্কার। ओम नमस्ते। शांति शांति शांति। शांति। ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।